শুভ দিন তোমাদের সবাইকে জানাই। আজ আমরা আলোচনা করব অতীত কিভাবে জানা যায়। আগের পাঠে আমরা জেনেছিলাম ইতিহাসবিদ ও প্রশ্নতত্ত্ববিদেরা কিভাবে কাজ করেন। আজ আমরা জানব অতীত জানার আরো কিছু উপায়, কিভাবে তথ্য সংগ্রহ করা হয় আর সেই তথ্য বিশ্লেষণ করে আমরা অতীত সম্পর্কে কিভাবে ধারণা পাই। চলো তাহলে আজকের পাঠ শুরু করা যাক। হেডিং করো তবে অতীত জানার আরো কিছু উপায়। শুধু ইতিহাসবিদ আর প্রত্নতত্ত্ববিদ নয়, অতীত জানার কাজে আরো অনেকেই জড়িত থাকে, যেমন ভাষাতত্ত্ববিদ, যারা ভাষার উৎস ও বিবর্তন নিয়ে গবেষণা করেন। ভাষা কোথা থেকে উৎপন্ন হয়েছে, পরে সেটা কিভাবে তোমার যুগের পর যুগে ভাষার প্রকাশ হয়েছে সেইগুলো। ভূগোলবিদ প্রকৃতি এবং পরিবেশ নিয়ে কাজ করেন। ভূগোলবিদরা কি করেন? প্রকৃতি এবং পরিবেশ নিয়ে কাজ করেন। জীববিজ্ঞানী ও প্রাণীবিজ্ঞানী, তারা ফসিল বা জীবাশ্ম নিয়ে কাজ করেন, আমাদের প্রাচীন প্রাণী ও উদ্ভিদের তথ্য জানান। এরা সবাই একসঙ্গে কাজ করেন যেন আমরা অতীতকে আরো গভীরভাবে বুঝতে পারি। এবারে হেডিং করো উৎস কি। তুমি কি জানো ইতিহাসবিদরা কিভাবে অতীত সম্পর্কে জানেন? এবার বলি শোনো। তারা যেসব উপাদান বা বস্তু থেকে অতীতের তথ্য সংগ্রহ করেন সেগুলোকে বলা হয় উৎস। উৎস বলতে আমরা যা বুঝি লিখিত দলিল, যেমন রাজাদের আজ্ঞাপত্র, বই, শিলালিপি। তারপরে স্থাপত্য ভাস্কর্য, যেমন মন্দির, স্তূপ, মূর্তি। প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেমন মৃৎপাত্র, মুদ্রা, সরঞ্জাম, এগুলো। আবার লোককথা, গান ও গল্প, যেগুলো মুখে মুখে প্রচারিত হয়েছে। এইসব কিছুর সাহায্যে ইতিহাসবিদেরা অতীতের জীবনের ছায়া খুঁজে পান। এবারে তারা চলো তথ্য সংগ্রহের পদ্ধতি। একজন গবেষক যখন কোনো ঐতিহাসিক স্থান বা বস্তু নিয়ে কাজ শুরু করেন, তখন তার কাজ হয় অনেক ধাপে। এই ধাপগুলো বলছি শোনো। প্রথম ধাপ পর্যবেক্ষণ। একটি বস্তু, যেমন প্রাচীন বাসন, দেখে বোঝার চেষ্টা এটি কোন যুগের, কি উপকরণের তৈরি। দ্বিতীয় ধাপ তুলনা। এটি অন্য কোনো আবিষ্কৃত বস্তু বা লেখার সাথে মেলে কিনা তা দেখা। তৃতীয় ধাপ হচ্ছে বিশ্লেষণ। এটি তৈরি হয়েছিল কোন উদ্দেশ্যে, কারা ব্যবহার করত, এসব প্রশ্নের উত্তর খোঁজা। এই পুরো প্রক্রিয়াকে বলা হয় তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ। এবারে চলো উৎস বিশ্লেষণের গুরুত্ব আলোচনা করি। প্রতিটি উৎস আমাদের অতীত সম্পর্কে আলাদা কিছু বলে, তবে শুধু উৎস পাওয়াই যথেষ্ট নয়, সেটি ঠিকভাবে বিশ্লেষণ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। উদাহরণ দিই, ধরো আমরা একটি প্রাচীন মুদ্রা পেলাম। সেখানে একটি রাজার ছবি আছে, তার নাম লেখা আছে, তার একটি দেবতার চিহ্ন আঁকা আছে। এই ছোট্ট মুদ্রার মাধ্যমেও আমরা জানতে পারি সেই রাজা কে ছিলেন, কোন ধর্ম প্রচলিত ছিল, রাজার আর্থিক ব্যবস্থা কেমন ছিল। তাই উৎস বিশ্লেষণ করেই আমরা অতীতকে বুঝতে পারি, অনেকটা ধাঁধার টুকরো জোড়া লাগানোর মতো। এবারে একাধিক উৎসের প্রয়োজন, একটা হেডিং করো বলছি। আমরা যদি শুধুমাত্র একটি উৎস ব্যবহার করি তাহলে তথ্য অসম্পূর্ণ বা ভুল হতে পারে, তাই না? তাই ইতিহাসবিদেরা একাধিক উৎস ব্যবহার করেন যাতে সঠিক ধারণা পাওয়া যায়। উদাহরণস্বরূপ, একটি মুদ্রা বলছে এক কথা, একটি শিলালিপি বলছে আরেক কথা, প্রত্নতত্ত্ব খননে পাওয়া মৃৎ পাত্র বা অস্ত্র আবার বলছে তৃতীয় দিক। এই তিনটি তথ্য একসঙ্গে মিলিয়ে একটি পূর্ণ ছবি তৈরি করা যায়। এটা অনেকটা সিনেমার গল্প জোড়া লাগানোর মতো। প্রথমটা শুরু হয়েছে, দ্বিতীয়টা মধ্যাংশ, আর তৃতীয়টা শেষের কাহিনী। এবারে অতীত জানার সীমাবদ্ধতা। তবে সবসময় যে অতীতের তথ্য সব পাওয়া যায় তা নয়। অনেক সময় উৎস খুঁজে পাওয়া যায় না, বা পেয়েও তা অপূর্ণ, বা তা বুঝতে খুব সময় লাগে। তাই ইতিহাস চর্চা কখনো শেষ হয় না। নতুন কিছু খুঁজে পেলেই পুরনো ধারণা বদলে যায়। তাহলে বাচ্চারা, আজ আমরা কি শিখলাম? অতীত জানার বহু উপায় আছে, উৎস কাকে বলে, কিভাবে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়, আর কিভাবে সঠিক ইতিহাস নির্মাণ হয়। এইভাবে আমরা ধাপে ধাপে ইতিহাস বুঝি, অতীতের গল্প আবিষ্কার করি, আর ভবিষ্যতের জন্য শিক্ষা নিই। চলো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ক্লাসে।